সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলএস-এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় আপনাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিষয় রেখেছি এবারের বাজেট গত বাজেটের চেয়ে ছোট হবে নাকি বড় হবে, কি হবে এবারের বাজেট, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সিপিডি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি জানেন ইতিমধ্যে আমরা দর্শকদের সাথে শেয়ার করেছি যে এবারের বাজেট গতবারের বাজেটের চেয়ে ছোট না বড়, কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি আমরা শুনতে পাচ্ছি যে এবারের বাজেট গতবারের বাজেটের চেয়ে ছোট হতে পারে। আপনি আর কি মতামত? আপাতত দৃষ্টিতে একদিক থেকে বলতে গেলে আপনি বলতে পারেন যে ছোট হবে, কারণ আমাদের যে চলমান অর্থ বছর আছে, যেটা আমরা এখন যাচ্ছি জুন মাসে, যেটা শেষ হবে, এখানে 7,97,000 কোটি টাকার মধ্যে বাজেটটা ছিল। আমি 8 লক্ষ কোটি বলি আর কি। 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট ছিল। সামনে হয়তো এটার কিছুটা কম হবে, 7,90,000 কোটি টাকার মতো বোধহয় ধরা হয়েছে। অল্প কিছুটা কম হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তো আসলে যেই 7,97,000 কোটি টাকার বাজেট দেয়া হয়েছে এই অর্থ বছরে, এটা তো বাস্তবায়ন হবে না। তো আপনি একদিক থেকে বলতে পারেন যে মূল বাজেটের থেকে আগামী বছরের প্রস্তাবিত বাজেটটা কম হবে, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা মনে হলেও কিন্তু সত্যিকার অর্থে এটা হবে না। কারণ আমরা এখন পর্যন্ত যেটা জানি, এটা নতুন কিছু না, আমাদের ধারাবাহিকভাবেই গত 4-5 বছরে এটা একটা ছিল যে বিগত সরকার অনেক বড় করে বাজেট দিতে বাজেট বাস্তবায়ন হতো না। এটা বাস্তবায়নের হার কমতে কমতে এটা মানে 80-85% মতো নেমে এসেছিল। একসময় এটা 90% কাছাকাছি বাস্তবায়ন হতো। এটা যেহেতু আকার বাড়ানো থাকতো, এটার বাস্তবায়নটা কম হতো। তাহলে কেন সক্ষমতাও নাই? এত বড় বাজেট তাহলে কেন দেয়া হতো, যেটা বাস্তবায়ন হবে না বলে আগে থেকেই ফোরকাস্ট করা যেত? তাহলে এত বড় বাজেট কেন দেয়া হতো? এইটা তো এখন ওনাদের মনের ভিতরে কি ছিল এটা ওনারা বলতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থ হলো যে এটা হয়তো এক ধরনের, আমি বলবো এক ধরনের ইগো ছিল। বাজেট কমাবো না, বেশি দিব। কারণ আপনি ধরেন এইবারের অর্থ বছরের বাজেটটাই বলে, জুলাই মাসে তখনও ধরেন আন্দোলনও শুরু হয় নাই। বাজেটটা পাশ করার সাথে সাথেই জুলাই মাসের 1 তারিখেই একটা সার্কুলার মানে সরকার থেকে করা হয়েছিল যে কোন কোন খাতে বরাদ্দ ব্যয় করা যাবে না। কারণ আসলে ওনারা 30 তারিখ 29 তারিখ 30 তারিখে যখন বাজেটটা পাশ করলেন, তখন ওনারা জানতেন যে এই বাজেটের সব যে বরাদ্দ দেওয়া হচ্ছে এগুলো খরচ করা যাবে না। সুতরাং এটা খুবই ইনএভিটেবল, কারণ যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা বলা হয়েছে সেইটাও তো আদায় হবে না। আমরা এখন যেটা সিপিডির থেকে দেখছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকা, মিনিমাম 1,05,000 কোটি টাকার মতো তো বাজেটের যেই টার্গেটটা দেওয়া হয়েছিল আমাদের রাজস্ব আহরণের, এটা হবে। রাজস্ব আহরণ যেহেতু আপনি কথাটা আনলেন, আমি একটু যোগ করি, আর একটু আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। আমার যতদূর মনে পড়ে যে গত বাজেটে মনে হয় রাজস্ব আহরণের কথা ছিল 4,55,000 কোটি। ওটা শুধু এনবিআর এর জন্য। হ্যাঁ, আমি এনবিআর এর কথাটাই আসছি, যেহেতু রাজস্ব এনবিআর একটা বড় অংশ সংগ্রহ করে থাকে। তো সেখানে এনবিআর মনে হয় এখন পর্যন্ত 9 মাসে সংগ্রহ করতে পেরেছে 2,50,000 কোটির মতো। তার মানে আরো প্রায় 2 লক্ষ কোটি টাকা 3 মাসে রাজস্ব আহরণ করতে হবে। তো এইটা আসলে এটা হবে না। আমি শোনেন, ওনারাও জানতেন হবে না, এটা এনবিআর জানতো হবে না। এটা এমনকি যে আইএমএফ এর যে টার্গেট নির্ধারণ করা ছিল, আমরা কিন্তু তখন অলরেডি আইএমএফ এর যে প্রোগ্রাম আছে সেটার ভিতরে গেছিলাম, আইএমএফও জানতো হবে না। তো এখন একটা চাপের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আইএমএফও এটা চাপ দিচ্ছে। মোদ্দা কথা হলো যে বাজেট, আমি যেটা বলছি যে আপনি যেই বাজেটটা আগে দেওয়া হতো, এই বাজেটটা বাস্তবায়নযোগ্য ছিল না, এটা খুবই পরিষ্কার। তো এখন যদি আমি সেটাকে বাদ দিই, ধরেন 1,20,000 কোটি টাকার মতো কম তো অবশ্যই হবে, আরও কম হতে পারে, এবারের বাস্তবায়নের হার আরও কম। রাজস্ব আদায় পরিস্থিতিও বেশি ভালো না, ফলে ঋণ গ্রহণেরও খুব একটা সরকারের মানে পরিস্থিতি নাই। ফলে সার্বিকভাবে আমার ধারণা বাজেট বাস্তবায়ন আরও কম হবে। তো তখন আপনি কিন্তু বছর শেষে গিয়ে হয়তো আপনি দেখবেন যে এটা আপাত দৃষ্টিতে হয়তো 15-20% মতো একটা প্রবৃদ্ধি অর্জন করতে হবে যে বাজেটটা দেওয়া হবে। ফলে সেইটাও যথেষ্ট অ্যাম্বিশাস। মূল আলোচনাটা সম্ভবত বাজেটের আকার নিয়ে আমাদের হওয়া উচিত না। বাজেটের আকারের প্রাথমিক যেই টার্গেটটা নেওয়া হয়েছে, এটা কাছাকাছি যদি বাজেট দেওয়া হয়, আমি মনে করি যে সামগ্রিকভাবে এটা হয়তো কাছাকাছি এরকমই কিছু একটা বাস্তবায়ন হবে। একটু অ্যাম্বিশাস থাকা ভালো। আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো কাঠামোর ভিতরে আমরা যেই কথাগুলো বলছিলাম,
সেইখানে বরাদ্দগুলো কেমন ভাবে যাচ্ছে, অর্থাৎ আপনি 7,90,000 কোটি টাকার বাজেট দিলেন, কিন্তু আসলে 7,90,000 কোটি টাকা কোথায় বরাদ্দ দিচ্ছেন? এটার একটা বড় অংশ যাবে হলো বেতন ভাতা, এটা একটা বড় অংশ যাবে আমাদের সুদ পরিষেবা বা বিদেশি যেই আমরা ঋণ নিয়েছিলাম সেগুলোর অর্থ পরিশোধ, এগুলো কিন্তু যাবে, এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। এবং তারপরে আপনার হয়তো উন্নয়ন প্রকল্প এই বছর খুব বেশি নেওয়া হয় নাই, সামনেও হয়তো অত বড় করে নেওয়ার কিছু নাই, কারণ আর্থিক পরিস্থিতি সরকারের ভালো না। তো সেই দিক থেকে হয়তো আমার মনে হয় যে কন্টেন্ট অবস্থাতেই থাকবে। কিন্তু আমরা যেই দীর্ঘদিনের কতগুলো কাঠামোগত সমস্যা দেখছিলাম, যে আগের সরকার অনেক বেশি ফ্যাটিক ছিলেন হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ যত ধরনের ভৌত অবকাঠামো দেখবেন, রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে বিল্ডিং বানানো, না খালি মেগা প্রকল্প না, আপনি শিক্ষাও যখন বরাদ্দ দিতেন তখন একটা বিল্ডিং বানানো যত হয়েছে, অন্যান্য যে শিক্ষা উপকরণ, সেটার কারিকুলাম, শিক্ষকদের কোয়ালিটি, সেইগুলাই কিন্তু মনোযোগ অতখানি ছিল না, বা হাসপাতালের ক্ষেত্রে একই রকম বলতে পারি। তো আমরা দেখতে চাইবো যে সেই জায়গাটাতে কতখানি আপনি এখন ফোকাসটা সত্যিকার অর্থে শিফট করেছে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আপনাদেরকে বলি যে আমাদের যেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যেই টার্গেটটা দেওয়া ছিল, সে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দেওয়ার কথা ছিল, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেই মিনিস্ট্রিগুলো আছে সেইটা যা টার্গেট ছিল তার থেকে বেশি বরাদ্দ পেয়েছে। আবার অন্যদিকে আমার যারা সামাজিক অবকাঠামোর কথা বলি, শিক্ষা স্বাস্থ্যের মতন, সেইগুলোতে প্রায় 1,00,000 কোটি টাকা কম পেয়েছে। সুতরাং সম্পদের নিঃসন্দেহে আমরা তো ট্যাক্স যা আমাদের আহরণ করার কথা ছিল বা আমাদের রাজস্ব যা আহরণ করার কথা ছিল ওটা পারি নাই, কিন্তু বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও আসলে সত্যিকার অর্থে যেই আমরা বলি যে প্রাধিকার নির্ধারণ যেভাবে করা হয়েছে, সেই প্রাধিকার নির্ধারণটা ওভাবে আসলে সত্যিকার অর্থে কিন্তু আমরা বাজেটের ভিতর দেখি নাই। ফলে ওই জায়গাটা একটা পরিবর্তন আসবে কিনা, সামাজিক নিরাপত্তার যখন আমরা বরাদ্দ দিচ্ছি সেই জায়গাটার ভিতরে একটা বড় ধরনের চেঞ্জ আসবে কিনা, যেটা হয়তো আমাদের যে এখন মানুষ একটা দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপের ভিতর দিয়ে গেছেন বা কর্মসংস্থান নিয়ে একটা চিন্তার ভিতর আছেন, কারণ অর্থনীতির পরিস্থিতি ভালো না, সেই জায়গাটায় ফোকাসটা থাকবে কিনা, এইটা আমার মনে হয় যে বাজেটের যে আলোচনা এইটা দেখার ভিতরে একটা বড় আমার মনে হয় যে বিতর্কটা ওই জায়গায় থাকবে। আকার নিয়ে আমি এই মুহূর্তে খুব বেশি বিতর্কের জায়গায় হয়তো নেই। শিক্ষা, ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলো যখন আপনি রিলেট করছিলেন তখন আমরা গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছি কিছু কিছু কথা উঠেছে যে শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে এবারের বাজেটে কোনো আলাদা করে ফোকাস করা হবে কিনা, বিশেষ করে আপনার যে যেটা আপনি বলছিলেন যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে কিন্তু শিক্ষার উপকরণ অথবা শিক্ষকের মান, ইভেন তো ধরেন যে শিক্ষার মান, এখন যে শিক্ষার মানটা রয়েছে বাংলাদেশে, যেভাবে স্টুডেন্টদেরকে পড়ানো হয় অথবা যা যা বিষয় পড়ানো হয়, সেই জায়গাটাতে কোনো ফোকাস আছে বা আসতে পারে বলে আপনি মনে করেন কিনা? এখনো পর্যন্ত আমরা শুনি না। এখন ধরেন সরকারের হয় কি, বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটা মেকানিজম আছে। মেকানিজমটা হলো যে আপনি যখন বরাদ্দ দিতে চান, আপনি চাইলেই তো দিতে পারেন না, হয় এটাকে আপনি রেগুলার এক্সপেন্ডিচারের ভিতরে আনবেন অথবা আপনাকে কোনো একটা প্রকল্প তৈরি করতে হবে। আমি নতুন করে শিক্ষার জন্য খুব বড় প্রকল্প তৈরি হয়েছে এটা আমি দেখি নাই। পুরনো প্রকল্পগুলোর ভিতরেও ফিরে দেখার সুযোগ কতখানি আছে এটা আমি নিশ্চিত নেই। সত্যিকার অর্থে আমাদের 11টি যেই সংস্কার কমিশন হয়েছে, শিক্ষার জন্য একটা কমিশন করার কথা থাকলেও সেটা কিন্তু করা হয়নি। তো সেটা হয় সরকার পারেননি অথবা এটাকে অনেক বেশি হয়তো তাদের জটিল মনে হয়েছে, এই জায়গাটায় তারা ঢুকেন নাই। এখন প্রশ্ন হলো যে আপনি বরাদ্দ দিলেও কোথায় দিবেন। বরাদ্দ বাড়ানোই সবচেয়ে একটা পন্থা, সেটা তো আছেই। কোন জায়গায় আপনি মানের কথা যেমন বলছেন, একটা আছে হলো যে আমার প্রাথমিক শিক্ষা, আমার যে মাধ্যমিক শিক্ষা আছে সেই জায়গাটাতে আপনি দেখতে পারেন। আমি দুটো আরও বড় বিষয়ের কথা বলবো, যেমন ধরেন একটা হলো আমাদের কারিগরি শিক্ষা, এই জায়গাটা আমাদের ফোকাস অনেক দিতে হবে এবং এইটার সাথে আমার চিন্তা করতে হবে যে কী ধরনের সামনের দিনে আমার চাকরি ক্ষেত্র তৈরি হচ্ছে, কর্মসংস্থান কোথায় আমার লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনার কথার মাঝেই ঢুকলাম, কারিগরি শিক্ষা। আমরা কারিগরি শিক্ষা বলতে পৃথিবীর অন্যান্য দেশে বুঝি যে হি অর শি স্পেশালাইজড, এই বিষয়টাতে ওরা স্পেশালাইজড, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিক অবস্থা। কারিগরি শিক্ষাকে গ্রহণ করছে মানে সামাজিকভাবে ধরে নেওয়া হয় যে এই ছেলে বা মেয়েটা সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, ওকে দিয়ে স্কুল কলেজে লেখাপড়া হবে না,
ও ঝরে পড়া ছাত্র, তাই ওকে বাবা মা নিয়ে কারিগরি স্কুলে ভর্তি করেছে বা কারিগরি শিক্ষার জন্য কলেজে। এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে বের না হওয়া পর্যন্ত কিন্তু আসলে কারিগরি শিক্ষার মান উন্নয়নও করা কতটুকু সম্ভব, এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। না, এটা তো আপনি ঠিকই বলেছেন, সামাজিক দৃষ্টিভঙ্গি একটা বড় ব্যাপার। আমরা গত প্রায় 1-1.5 বছর আমরা এটা নিয়ে অনেক কাজ করেছিলাম এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষার মান হিসেবে দেখার চেষ্টা করেছি। সেখানে আপনি, আমার সবচাইতে এখনো মনে আছে যে আমার এখনো জল করে যে সুনামগঞ্জে একটা ছেলে ও হাই স্কুল মানে কারিগরি শিক্ষার স্কুলে পড়ছিল। তো ও বলছিল যে আমরা তো ওখানে জনশুনানি করছিলাম, আমাদের গবেষণা কাজটা তুলে নিয়ে তাদের সাথে শেয়ার করছিলাম। তো সে বলছিল যে আমাদেরকে আমার বন্ধুরা ঘেন্না করে, তার মানে হলো তাদেরকে নিচু চোখে দেখা হয় এবং যেটা আপনি বলছেন যে ধারণা করা হয় যে এরা কম মেধাবী হবে সেই জন্য। সত্যিকার অর্থে কিন্তু কারিগরি শিক্ষার ভেতরে আপনার মানে চাকুরি পাওয়ার সুযোগ অনেক বেশি। আমি দ্বিতীয় যেটা বলে শেষ করবো, আপনি সবচাইতে বেশি বেকারত্বের হার আপনি দেখবেন, এটা গবেষণার ভিতরে আছে, যারা বিভিন্ন ধরনের ওই ডিগ্রি কলেজ এবং অন্যান্য সরকারি বিভিন্ন যে কলেজগুলো আছে সেই সব কলেজ থেকে যারা বের হয়ে আসছেন, পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট করছেন তারা কিন্তু অতখানি বেকার নয়, কিন্তু এই সেগমেন্টের ভিতরে বেকারত্বের হার অনেক বেশি। আমাকে তো তার মানে চিন্তা করতে হবে যে আসলে বাজারমুখী ভাবে বা কর্মসংস্থানমুখী ভাবে এদের যে দক্ষতা অর্জন করা দরকার সেই দক্ষতাটা অর্জন তারা করতে পারছেন না। সুতরাং এই জায়গায় আমি রিইনভেস্টমেন্টের চিন্তাও করবো কিনা, যে এখান থেকে আস্তে আস্তে একদিনে তো আর হবে না, আস্তে আস্তে আমি এইগুলোকে টেকনিক্যাল এডুকেশনের দিকে নিব কিনা, যেটা আমার ম্যানুফ্যাকচারিং খাতে আমার সামনে উচিত, কিন্তু সেটা আগায় নাই। কিন্তু এখানে একটা বড় পলিটিক্যাল ইকোনমি স্ট্যাটাস কো আছে, এরা দেখবেন যে একটা আন্দোলন করে বসছে। এখন আবার এক ধরনের আন্দোলন আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা শুনছি যে নতুন করে অনেকগুলো সাবজেক্ট খোলা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বলছিলাম যে প্রপারলি ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি খোলা হয়েছিল এবং তারা সাফার করছেন তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে। তো এই বিষয়গুলো আসলে ঘুরে দেখার দরকার ছিল নিঃসন্দেহে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলি, কোভিডের পরে একটা বড় চিন্তা তো আমার হয়েছিল, এমনি শিক্ষার মান খারাপ ছিল, এটা আরো কমে গেছে। আপনি দেখবেন যে মাত্র 50% আমার যারা শিক্ষার্থী এবং সরকারিভাবে অ্যাসেসমেন্ট করা হয়েছে, যে পরিমাণ অঙ্ক জানার কথা ক্লাস 5-এর একটা বাচ্চা, মাত্র 50% সেইটুকু অঙ্ক পারেন। ইভেন বাংলার ক্ষেত্রে এটা মাত্র 55%, 60%। এটা আসলে কিন্তু অনেক বড় কনসার্নের বিষয়। তার মানে হলো ক্লাস 5 ঠিকভাবে শেখা হচ্ছে না, ক্লাস 5 পাস করছে বা ক্লাস 10 পাস করছে, কিন্তু সত্যিকার অর্থে যে স্কিলটা নিয়ে তার যাওয়ার কথা সেই স্কিলটা কিন্তু তারা নিয়ে আসতে পারছে না। ফলে যখন আপনি কর্মক্ষেত্রে তাদেরকে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করার সুযোগ অনেক কমে যাচ্ছে। এবং এইটা আমি আমার দেশের ভিতরে বলি, বিদেশেও যখন প্রবাসের জন্য বলি, যেমন মানে টেকনিক্যাল এডুকেশন প্রবাসেও আমরা যে পাঠাচ্ছি, তারা অধিকাংশই কিন্তু সেই অর্থে কোনো ট্রেনিং, সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া যাচ্ছেন। ফলে খুবই ওখানে গিয়ে ক্যারিয়ারটাকে ভালোভাবে তৈরি করতে পারছেন না, খুবই নিম্ন স্তরের দক্ষতার কাজ করেন, খুব কম বেতন পান, যে এবং আবার খরচ অনেক বেশি তাদের বাইরে যাওয়ার। তো ওনারা এই কারণে অবৈধভাবে থাকার প্রবণতা বাংলাদেশিদের বেশি। এবং ধীরে ধীরে কিন্তু দেখেন, আমরা খুবই খুশি ছিলাম যে এরা যায় তো টাকা পাঠায়, এর উপরে কিন্তু আমার অর্থনীতির রিকভারি দাঁড়িয়ে আছে। কিন্তু ওনারা যদি অবৈধভাবে থাকার প্রবণতা ওনাদের বাড়তে থাকে, ওনাদের কিছু করার নাই, কারণ ওনাদের টাকা তো ফেরত পাঠাতে হবে, তখন কিন্তু যে হচ্ছে বিভিন্ন বাজার কিন্তু আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এখন যদি আপনি দেখেন বেশ কয়েকটি আমার গুরুত্বপূর্ণ বাজার, মধ্যপ্রাচ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে যেই ধরনের নতুন রাষ্ট্রীয় কাঠামোর কথা আমরা ভাবছিলাম, সেই রাষ্ট্রীয় কাঠামোতে ধরেন শিক্ষার মতো জায়গা, স্বাস্থ্যের মতন জায়গাগুলোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এইবারের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুযোগ রয়েছে যে কেমন বাজেট আসলে হওয়া উচিত, পরবর্তীতেও যে সরকার আসবেন তাদের জন্য একটা সুনির্দিষ্ট দৃষ্টান্ত রেখে যাওয়া। নিশ্চয়ই, এটা কিন্তু দেশবাসীও প্রত্যাশা করছে যে এই দুটা ক্ষেত্রে একটা বড় কাজ হবে, শিক্ষা এবং স্বাস্থ্য। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে বাকি কথা হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস অর্থনীতির কথা। বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা আজকে স্টুডিওতে আমাদের সাথে পেয়েছি জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সিপিডি। আমরা কথা বলছিলাম আমাদের বাজেটের বিষয়ে। আলোচনায় উঠে এসেছিল যে এবারের বাজেটটা গতবারের তুলনায় কিছুটা ছোট হতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখে এটা আসলেই বেশ বড় বাজেট। কারণ গত বাজেটটাই প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো আপনি বলছিলেন, আরো বেশি হয়তো বা বাস্তবায়ন হবে না শেষ পর্যন্ত, যেটা ফোরকাস্ট করা যাচ্ছে। আমরা আইএমএফ এর কথা আমাদের সেখানে উঠে এসেছিল। আইএমএফ বাজেটের বিষয়ে কথা বলেছে, আইএমএফ সেখানে রাজস্বের বিষয়ে কথা বলেছে যে রাজস্ব আরো বেশি আহরণ করার জন্য গভর্নমেন্টকে কিন্তু ওরা চাপ প্রয়োগ করেছে। একই সাথে আইএমএফ কিন্তু আরেকটা বিষয় উঠে এসেছে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, আমাদের জন্য কিন্তু এটা বেশ একটা বড় কনসার্ন, সেটা হচ্ছে ডলার। আইএমএফ বলেছে যে বৈদেশিক মুদ্রার হারটাকে মার্কেট অনুযায়ী ছেড়ে দিতে। বাংলাদেশ এটা কিন্তু ধরে রেখেছে এখনো। আমরা এখন যে রেটটা দেখতে পাচ্ছি 124, 25, 23, মানে যে রেটটাই পাচ্ছি আর কি, বাংলাদেশ ব্যাংক রেটটা ধরে রেখেছে। এবং আমাদের গভর্নর সাহেবও কিন্তু বলেছিলেন যে আমরা ডলারের রেটটা কিছুদিন ধরে রাখার চেষ্টা করব, এবং তাই করছেন, এবং এর সুফলও কিন্তু আমরা পেয়েছি। তো এখন আইএমএফ বলছে যে এটা ছেড়ে দিতে। এটা ছেড়ে দিলে তো যদি মার্কেটে ডলারের দামটা আবার বেড়ে যায়, সব কিছুর দাম তরতর করে আরও বেড়ে যাবে। ডলারের দাম বাড়লেই বাংলাদেশে সব কিছুর দাম বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতি দেখা দিবে, মূল্যস্ফীতি দেখা দিবে। এবং সবচেয়ে বড় কনসার্নের বিষয় যেটা আইএমএফ বলল যে ডলারের দামটা আপনারা মার্কেট অনুযায়ী ছেড়ে দেন, কিছুদিন দেখেন কি হয়, তারপরে আবার ধরার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার, আমি মূল কথাটা এতক্ষণ এই কথাগুলো বললাম এই জন্য যে বাংলাদেশে যেটা সমস্যা, একবার ডলারের দাম বেড়ে গেলে তারপর তো এটা কমানো খুবই কঠিন। ধরেন এটা যদি 130 টাকা হয়ে যায়, এটা আবারও 122 টাকা ফিরে আসা মানে বাংলাদেশে সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। না, বিষয়টাকে আমি এইভাবে দেখি না। একটা হলো, আমি দেখি যে আপনি যখন চাহিদা এবং যোগানের বাইরে আপনি যখন দামকে ধরে রাখার চেষ্টা করবেন মুদ্রা বাজারে, তখন আপনার যে চাপটা তৈরি হবে, এটা তো কেউ একজন তো এই গ্যাপটা পূরণ করবে। তো বাংলাদেশ ব্যাংকের এই ক্ষমতা নাই। আমাদের রিজার্ভ, আপনারা সবাই বোধহয় এখন জানেন যে এটা গত সরকারের আমল থেকে এটাকে এত দ্রুত নিঃশেষ করা হয়েছে যে এইটা এখন কোনোভাবেই আর রিজার্ভ থেকে ব্যবহার করার সুযোগ নাই। এখন আপনার যদি চাহিদা বেশি থাকে, যেখানে দাম বাড়ার প্রশ্নটা আসছে, যদি আমি বাজারে ছেড়ে দিই, তাহলে তো হয় কোনোভাবে আপনি চাহিদাটাকে বন্ধ করে রাখবেন, অথবা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনার সত্যিকার অর্থে ডলারের দাম বাইরে বেড়ে যাবে, কিন্তু আপনার মার্কেটে আসবে, এটার প্রভাব পড়বে না। যেমন 122 টাকার কথা বলছেন, অফিসিয়াল রেট হয়তো আছে। আমরা প্রায়ই দেখেছি এই যেরকম সিচুয়েশন যখন হয়, তখন আমদানি কারকরা কিন্তু আসলে 122 টাকায় আপনার ডলার কিনতে পারেন না। সো আলটিমেটলি আপনি যেই ইম্পোর্টেড ইনফ্লেশনের কথা বলছেন, আমদানির পণ্যের দাম বাড়ার মাধ্যমে এটা বাড়বে, ওটা অলরেডি 124, 125, 26 টাকা, 27 টাকা পর্যন্ত উঠেছে কিন্তু। সো আপনি এটা আটকাতে পারেন নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এইটার আবার সুফলটা আমার রপ্তানিকারক আর আমার রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারা পাচ্ছে না। সো ইট ডাজ নট হেল্প। সুতরাং আমি মনে করি এখন যে স্থিতাবস্থা কিছুটা এসছে, এবং তার উপরে নির্ভর করবে যে আপনি যদি আইএমএফ এর কাছ থেকেও আরও কিছুটা লোনের কিস্তি পেতেও এটা লাগবে। শুধু আইএমএফ এর সাথে তো না, আপনার বিশ্বব্যাংক এবং এডিবির কাছ থেকে যে বাজেট সহায়তা, তার সাথে এগুলো যুক্ত। সুতরাং আমি ওইটা পেতে হলে আপনাকে কোনো না কোনোভাবে টেস্ট বেসিসে আপনার বাজারের ভিতরে যেতে হবে। আমি মনে করি যে এটা ছেড়ে দেওয়ার সুযোগ এখন আছে, বেশ একটা সময় ধরে স্থিতাবস্থার ভিতরে। ছেড়ে দিলে এটার দাম 130 টাকা হয়ে যাবে না, গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমি জানি না কত হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো কিছুই হবে না, আপনার হয়তো আরও এটা কমেও যেতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে যেটা তথ্য খুব স্পষ্টভাবে বাংলাদেশ ব্যাংক এখনো দেয়নি, সেটা হলো দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের আগের সরকার একটা বিরাট অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রার পেমেন্ট করেন নাই। তো সেইটা একটা ডিউ পেমেন্ট ছিল, বাকি ছিল, আমরা সব বাংলা ভাষায় যদি বলি বাকি খাতা আছে, ওই বাকি খাতাটাই আমরা কতখানি কমিয়ে আনতে পেরেছি, এইটা প্রশ্ন হবে। কারণ ওইটার উপরে নির্ভর করছে যে আপনার চাহিদা যোগানের উপরে ভিতরে কতখানি আছে। সুতরাং আমার মনে হয় যে ওই অবস্থানটা পরিষ্কার করার কথা। সেটা দুর্ভাগ্যজনক হলে নিঃসন্দেহে আইএমএফ এর লোকজন জানে, ওনারা নেগোশিয়েট করছেন, লোন নিয়েছেন, জানে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মালিক হয়েও আমরা জানি না। ওই জায়গাটায় আমি মনে করি যে প্রেডিক্টেবিলিটি দরকার আছে, এবং সেইখানে আমার কিছুটা ম্যানুভার করার বিষয় আছে। একই রকমভাবে আপনার যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে, এইটা আমি মনে করি যে একটা বাস্তবসম্মতভাবে
সরকার হওয়া উচিত। মূল বিষয়টা হলো যে আমাদের রাজস্ব ঘাটতির কারণটা কি। অনেক ধরনের কারণ বলা হয় যে আমরা অনেক ধরনের এক্সামশন দেই, দিস অ্যান্ড দ্যাট। আসলে তো বড় কারণ হলো যে আপনার দুর্নীতি, এবং অনেক ক্ষেত্রে আমরা ট্যাক্স দিচ্ছি কিন্তু এটা সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। হ্যাঁ, এটা এই জায়গাটাই তো আপনার ট্যাক্সের কালেকশনটা বাড়াতে হবে। দুর্নীতির বিষয়টা যেহেতু আপনি তুলে এনেছেন, কয়েকদিন আগে গণমাধ্যমে এসেছে, উপদেষ্টা বলেছেন একটা মিটিংয়ে যে ক্যাশলেস সোসাইটি এবং ফেসলেস ট্যাক্স সিস্টেম প্রয়োজন। মানে যারা ট্যাক্স দিবেন তারা ট্যাক্স কর্মকর্তার সাথে সরাসরি বসার দরকার নেই, সরাসরি চেহারা দেখার দরকার নেই। আমরা সিস্টেম করে দিয়েছি, অনলাইনে উনি ওনার ট্যাক্স ক্যালকুলেশন করে দিয়ে দেবেন। উনি কিন্তু এই দুর্নীতির কথাটা এভাবে উল্লেখ করেছেন যে সামনাসামনি হলে টেবিলের নিচ দিয়ে লেনদেন হয়। উপদেষ্টা, স্বয়ং উপদেষ্টা কিন্তু কথা বলে দিয়েছে। তো সো দ্যাট যেহেতু মানুষকে কথা শোনানো কঠিন, সিস্টেমের মাধ্যমে যদি করা যায়, আসলে যদি এটা বাস্তবায়ন করা যায়, নিশ্চয়ই দুর্নীতি কমবে। আর কি মনে করেন? না, সেটা তো অবশ্যই, কিন্তু একই সাথে যারা বড় অঙ্কের, আমি এটা ব্যক্তিগত করদাতাদের কথা উনি বলেছেন, কিন্তু যারা বড় অঙ্কের অর্থ লেনদেন করেন ব্যবসায়ীরা, তারা এমনও তো না যে আমি রিটার্নটা অনলাইনে দিয়ে দিলাম মানে আমার এটা পারফেক্ট হয়ে গেল। তাহলে তো যে যার ইচ্ছা মতো রিটার্ন দিয়ে দিলে ওটা মেনে নিতে হবে। সুতরাং আপনার যে তথ্য উপাত্তের একটা সংশ্লেষ থাকা দরকার। মানে আমি একটা খুব ছোট উদাহরণ দিই। ঢাকা শহরের অনেকের নাকি 4-5টা ফ্ল্যাট আছে কিন্তু উনি ট্যাক্স রিটার্ন দেন না, বা ওনার ট্যাক্স রিটার্ন 0। এইটা তো হবার কথা না। সুতরাং এই জায়গাগুলোতে তো আমার কমিয়ে আনতে হবে। আমার যে কোম্পানিগুলো ভ্যাট দিচ্ছে সেটা তার সেলসের সাথে যায় কিনা, আমরা যখন নিচ্ছি আমরাও ভ্যাট। যে কর্মকর্তারা এগুলো এই জায়গায় কাজ করবেন, সমস্যা হচ্ছে ওই কর্মকর্তাদের নিয়েই কিন্তু অনেক প্রশ্ন। সুতরাং ম্যান বিহাইন্ড দ্য মেশিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি মনে করি যে এইটাকে খুব মানে খুবই একটা সিলভার বুলেট বলে কিছু নেই যে একটা গুলি দিয়ে আমি সব মেরে ফেলতে পারবো। বুঝতে পারছি। সুতরাং সামগ্রিক ওই জায়গাটায় কাজ করার আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিঃসন্দেহে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে ছোট্ট একটা প্রশ্ন করে আমরা ছোট করে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে যে আমরা দেখেছি নতুন গ্যাস সংযোগ নেওয়ার ক্ষেত্রে, মানে শিল্প কারখানার জন্য গ্যাস সংযোগ নেওয়ার ক্ষেত্রে 33% গ্যাসের দাম বাড়ানো হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে দুদিন আগে। এবং আমরা বিনিয়োগ সম্মেলন করলাম, আমরা নতুন বৈদেশিক বিনিয়োগ ডাকছি, আমরা দেশি বিনিয়োগকারীকে ডাকছি। নতুন করে কেউ যদি বিনিয়োগ করতে চান, এদেশে উৎপাদন কারখানার দিকে যেতে চান, সেজন্য গ্যাস সংযোগের দাম 33% বাড়িয়ে দিলাম। সাংঘর্ষিক হয়ে গেল না? সাংঘর্ষিক তো বটেই, কিন্তু গুরুত্ব আমার তার থেকে যেটা চিন্তার ব্যাপার আছে সেটা হলো এই যে দামটা বাড়ানো হলো, এইটাকে আমরা কতখানি বাধ্য হয়ে বাড়ালাম এবং এটার মাধ্যমে কতখানি আমার মানে সাশ্রয় হবে, বা আমি আসলে না বাড়িয়ে আমার উপায় ছিল কিনা, এই ধরনের যে মানে হিসাবটা, আমার তো একটা পাবলিক যেই আমাদের ডিসক্লোজার থাকার কথা, সেই ডিসক্লোজারটা তো দেয়া হলো না। সুতরাং আমার আমরা জনগণ কিন্তু জানি না যে এক্স্যাক্টলি কেন বাড়ানো কি বিষয়। হ্যাঁ, কারণ ওনারা শুধু এইটা নয়, এক্সিস্টিংও যারা আছেন তা বলা হয়েছে যে সম্ভবত যে এর আগে যা ওনারা ব্যবহার করতেন তার থেকে বেশি ব্যবহার করতে হলো, তাদেরকেও দাম বেশি দিতে হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির ভিতরে আছে, কিন্তু ওনারা খুব পরিষ্কার করে কিন্তু হিসাবপত্রটা দিলেন না। এবং এখানে ইনএফিসিয়েন্সি কতখানি আছে, গ্যাস কোম্পানিগুলো কতখানি লাভ করতে পারছে, সেইটার আবার বোনাস কতখানি ভাগ বাটোয়ারা হলো, এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হওয়া দরকার। খুব ভালো কথা বলেছেন যে এই জায়গাগুলো নিশ্চয়ই এখানে পয়েন্ট আউট করা দরকার। সামনের দিনের স্ট্র্যাটেজি আমি বলি, আমদানিকৃতভাবে আসলে যদি আমরা গ্যাস সাপ্লাই করতে চাই তাহলে আসলে এটা আমরা পারবো না। আমার দেশের ভিতরে আমরা সামনের দিনে 2-3 বছরের ভিতরে আমার গ্যাস উৎপাদন বাড়াতে পারবো কিনা, এক্সপ্লোরেশন বাড়াতে পারবো, সেই জায়গাটা মূলত কাজ করতে হবে। সেই জায়গাটা পরিষ্কার যদি হয়, আজকে যারা ইনভেস্ট করবেন তারা যেহেতু উৎপাদনে আসতে অন্তত 1-2-3 বছর লাগবে, সুতরাং তাদের ওই প্রজেকশনটা একসাথে থাকার আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, ভেরি নাইস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন। আসলে সুপ্রিয় দর্শক, আপনারাও এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা চেষ্টা করেছি সহজভাবে বলার যে কেন এবারের বাজেটটা খানিকটা ছোট হতে যাচ্ছে, বাস্তবসম্মত একটা বাজেট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোন জায়গাগুলোতে কাজ করা উচিত আমাদের, কোন জায়গাগুলোতে কাজ করলে সত্যিকার অর্থে দেশের জনগণ লাভবান হবে, দেশের এই যে জনগণ রয়েছে সেই জনগণটা জনসম্পদে পরিণত হবে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনাদেরও কোনো মতামত থাকলে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়ে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।